আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ শুভেচ্ছা এনটিভি ইউরোপের স্টুডিওতে সময়ের সাথে হলো অনুষ্ঠানে যথারীতি একটি বিষয়কে নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে প্রতি রাত সোমবার 10:30 থেকে এবং এই অনুষ্ঠানটি আমরা রাত 12টা পর্যন্ত করে থাকি সাথে থাকেন বিজ্ঞ কয়েকজন আলোচক এবারও তার ব্যতিক্রম নয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আপনারা সভাপতি বুঝতে পারছেন বাংলাদেশে আজকে আমরা পালন করেছি শহীদ বুদ্ধিজীবী দিবস এর বাইরে আগামী কালের পরের দিনই 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিজয় দিবস অনেক ত্যাগ তিতিক্ষা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আসলে আমাদের স্বাধীনতা পেয়েছি 1971 সালে এবং তারপর থেকে এই দিনটিকে আমরা স্মরণ করে থাকি আমরা আসলে এই দিবসটি স্মরণ করি এই কারণেই যাতে যারা তাদের আত্মত্যাগ করেছেন স্বাধীনতা ছিনিয়ে এনেছেন এবং আমাদের এই যে মুক্তিযোদ্ধারা এই যে পরিশ্রমটা করে দিয়েছেন যে স্বপ্নটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে চেতনাটাকে আমাদেরকে ধারণ করতে শিখিয়েছেন সেই জায়গা থেকে আমরা আসলে একটু আত্ম উপলব্ধিও করার চেষ্টা করি আমরা কি সেই জায়গায় পৌঁছতে পেরেছি বা আমরা আদৌ কীভাবে পৌঁছব বা পৌঁছানো সম্ভব কিনা সেই বিষয়টি নিয়েও আসলে এক ধরনের আত্মসমালোচনার জায়গা তৈরি হয়ে যায় এই দিবসকে কেন্দ্র করেই সেই জায়গা থেকেই আসলে আমরা আজকের শিরোনামটা রেখেছি বিজয় দিবসে বাংলাদেশ নিয়ে ভাবনা এই প্রসঙ্গটি এবং এই প্রসঙ্গে আপনারা কথা বলতে চাইলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে অথবা ফেসবুক লাইভে তবে দুঃখিত আজকে একটি টেকনিক্যাল কারণে ফেসবুক আমরা লাইভ করতে পারছি না আমাদের সাথে স্ক্রিনেই আপনাদেরকে দেখতে হবে কথা না বাড়িয়ে একটু আলোচনা যাবার আগে আমাদের পরিচিত হয়নি আমাদের সম্মানিত অতিথির সাথে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আবুল কাশেম খান কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউকে শাখা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ কাশেম ভাই তো রাতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আরও দুজন অতিথি রয়েছেন অনলাইনে এই মুহূর্তে আমি তাদের সাথে পরিচিত হচ্ছি রয়েছেন ডক্টর সেলিম জাহান সাবেক পরিচালক জাতিসংঘ সেলিম ভাই আপনাকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ দর্শক আরও সাথে রয়েছেন কাজী জাওয়াদ সাবেক প্রযোজক বিবিসি বাংলা এছাড়াও বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন আসসালামু জাওয়াদ ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আলোচনার বিষয়টা নিয়ে এবং যে বিষয়টা আমরা আসলে কথা বলতে চাই তার আগে কিছু বিষয় আপনাদেরকে একটু বলি যে হচ্ছে বিজয় আমাকে খুব সত্যিকার অর্থে আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ কারণটা কিছুই না কারণটা হচ্ছে এই যে ফসল সেই ফসলটা আমি নিজেও ভোগ করি কিভাবে আমি একটা স্বাধীন দেশের মানুষ হিসেবে পরিচয় দিতে পারি আমি বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিতে পারি বিশ্বে যেখানে আমি যাই না কেন এই অর্জনটা আমি করেছি এর বাইরে আমি স্বাধীনভাবে লিখতে পারি স্বাধীনভাবে গান গাইতে পারি আমাকে একটি নিজ ভূমি দেওয়া হয়েছে এই বিজয়ের মাধ্যমে যে আনন্দটা আমি আসলে ভোগ করি সবসময় এবং এই কথা আসলে আমি কখনোই ভুলতে পারবো না যে স্বাধীনতার যে বিজয়ের যে স্বাদ আমি গ্রহণ করি প্রতিনিয়ত এবং নিশ্চয়ই আপনারাও সে স্বাদ অবশ্যই নিয়ে থাকেন এর বাইরেও বিশ্লেষণ তো অবশ্যই করতে হয় বিজয়কে দিবসকে কাছে আসলে আমাদেরকে আত্মসমালোচনা করতে হয় আত্ম উপলব্ধির জায়গাও থাকে যখন আমি অতীতটা জানি তেমনি আমি অবশ্যই বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে চাই বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যেমন আপনারা জানেন রাজনীতির বৈচিত্র্য লক্ষ্য করা যায় বহুভাবেই আমরা দেখি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন যেমন রয়েছে এই গণতান্ত্রিক আন্দোলনে বহু ধারার রাজনীতি রয়েছে যেমন রয়েছে অতি বাম ভাবাপন্ন তেমনি রয়েছে উগ্র ডানপন্থী ভাবাপন্ন রাজনৈতিক দল এবং বহু মানুষ বিভক্তি থাকার কারণেই বহু মত যেমন রয়েছে বহুভাবে তাদের কণ্ঠ বিভক্ত হচ্ছে এইসব বিষয় নিয়ে আসলে আমরা এগোচ্ছি স্বাধীনতা 1971 সালে যে স্বাধীনতা পেয়েছি তারপর থেকেই আমাদের অগ্রগতি অর্থনৈতিক ক্ষেত্রে হয়েছে দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত কতটুকু সেটাই প্রশ্ন তারপরে আমরা দেখতে পাই স্বাস্থ্য খাত নিয়েও আমাদের কিছু অগ্রগতি রয়েছে আমরা যেমনটা পাকিস্তান আমলে ছিলাম তার বাইরে থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছি প্রাপ্তিটা কি যথার্থ কিনা সেটাকে প্রশ্ন রয়েছে কিনা সেই বিষয় নিয়ে আপনারা আলোচনা নিশ্চয়ই করবেন আমারও অতিথিরাও এই আলোচনায় যুক্ত হবেন
আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছি। প্রায় বলা যায় যে আজকে 50তম বিজয় দিবস, 49তম বার্ষিকী। অনেক প্রতিকূলতা ছিল, আগামীতেও থাকবে। বৈশ্বিক কারণে বর্তমান বাংলাদেশের রাজনীতির কারণে, বাস্তবতার কারণে অনেক বাধা অস্তপাব থাকবে, বা অনেক বাধা আমরা পেরিয়ে এসেছি। আমরা দেখেছি পদ্মা সেতুর মতো একটি ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রেও একটি উদাহরণ হয়ে থাকতে পারে। আমরা পেরেছি স্বাধীনতার বিজয়ের দিনের আগে এটা হতে। আমরা অবশ্যই চাইব বাংলাদেশ একটি সবার জন্য বাসস্থান নিশ্চিত করা হোক। আমরা অবশ্যই চাইব দারিদ্র্য দূর করা হোক, ক্ষুধামুক্ত করা হোক, সকলের কর্মসংস্থান হোক, এবং সকলকে কর্মসংস্থানের জন্য সুযোগ দেওয়া হয়, আরও সুবিধা যাতে বাড়ে, এই বিষয়গুলো চাইব। সর্বোপরি একটা সুন্দর জীবনযাপন ব্যবস্থা বাংলাদেশে যাতে অর্জিত হয়, এবং কবে অর্জিত হবে বা কেন অর্জিত হতে হবে সেই বিষয়গুলো নিশ্চয় আলোচনায় আনবো। স্বপ্নের জায়গাটা কতটুকু কাছাকাছি করে নেওয়া যায় সেই জিনিসটা জানার চেষ্টা করব। সেই জন্য আলোচনায় আনবো প্রথমে আলোচনায় আনতে চাইব আমরা ডক্টর সেলিম জাহানকে। নিশ্চয় আপনি আমার নাতিদিগটি সূচনা শুনেছেন। আপনার কাছে সম্ভবত একটি প্রশ্ন প্রথম দিকে থাকবে, সেটা হচ্ছে যে আপনি বিজয়ফুল কর্মসূচির সাথে যুক্ত, এবং সেটার একজন উপদেষ্টা, এবং বিজয়ফুল আসলে বাংলাদেশের স্বাধীনতা বিজয়কে ধারণ করে। এই বিষয়টা আপনারা কিভাবে উদযাপন করছেন এটা নিয়ে আমাকে সংক্ষিপ্ত বলবেন। এর বাইরে বিজয় দিবসকে ঘিরে আপনার যে ভাবনা বর্তমান সময়ে বা ভবিষ্যৎ নিয়ে সংক্ষেপে যদি আলোচনা করেন, তারপর আমরা কয়েকজন কলাকে নিব। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ খালেদ। প্রথমেই আমি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই আমার শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনার প্রশ্নটি আমি দুভাগে ভাগ করে নিই। একটি হচ্ছে যে বিজয় ফুল সম্পর্কে, বিজয় ফুলের কর্মসূচি সম্পর্কে, এটা সম্পর্কে আপনি যে প্রশ্নটি করেছেন তার জবাব আমি দেব। আর দ্বিতীয় ভাগে আপনি যে প্রশ্নটি করেছেন যে বিজয় দিবসে চিন্তা ভাবনাটা কি। বিজয় ফুলটি হচ্ছে একটি প্রতীক। এখন সব বড় জিনিসের, বড় মাপের জিনিসের, গভীর জিনিসের একটা প্রতীক দরকার হয়, কারণ সাধারণ মানুষ অনেক বিস্তৃত ইতিহাস, অনেক গভীর ইতিহাস সবসময় সার্বিকভাবে হৃদয়ে গ্রহণ করতে পারে না। সুতরাং বিজয় ফুল হচ্ছে আসলে একটি প্রতীক, এবং আমি মনে করি যে তিনটি দিক থেকেই এই প্রতীকটি তাৎপর্যপূর্ণ। একটি দিক হচ্ছে যে এটি আমাদের বিজয়কে উদযাপন করে। এই যে 16ই ডিসেম্বরের কথা আপনি বললেন, 9 মাসের একটি রক্তক্ষয়ী সংগ্রামের পরে বাংলাদেশের জন্ম, প্রচুর মানুষের আত্মত্যাগ, তিক্তিক্ষা মৃত্যুর মাঝখান দিয়ে এই রক্তস্নাত দেশটি আমরা পেয়েছি। সুতরাং এই যে বিজয়কে উদযাপন করার জন্য বিজয় ফুল একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে বিজয় ফুল শুধু বিজয়ের প্রতীক নয়, বিজয় ফুল যে সংগ্রাম আমরা করেছি, এবং 9 মাসের আমাদের যে সংগ্রাম সেটার কিন্তু বিস্তৃতি অনেক বড়। আমাদের সংগ্রাম শুরু হয়েছিল 1948 সনে। আমরা ভাষার জন্য সংগ্রাম করেছি, আমরা স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছি, আমরা অধিকার অর্জনের জন্য সংগ্রাম করেছি, এবং চূড়ান্ত সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সুতরাং বিজয় ফুল এই যে দীর্ঘ পথযাত্রা আমাদের সংগ্রামের স্বাধীনতার জন্য, তারও একটা প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারে। আর তৃতীয় এবং একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই বিজয় ফুলের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাই, যাদের ত্যাগ এবং যাদের সংগ্রামের কারণে অস্ত্র হাতে নিয়ে যারা যুদ্ধ করেছেন, যার ফলে একটি দেশের জন্ম হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা সম্মান জানাতে চাই এই বিজয় ফুলের মাধ্যমে। এবং এই বিজয় ফুল আসলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আগামী প্রজন্মের যে মানুষেরা, শিশুরা, তাদেরও একটা গ্রন্থি সৃষ্টি করতে পারে গল্প বলার মাঝখান দিয়ে, একত্রে বিজয় ফুল তৈরির মাঝখান দিয়ে। সুতরাং এর নানান রকমের তাৎপর্য রয়েছে। এবং আপনি হয়তো জানেন যে বিজয় ফুলের জন্ম লন্ডনে, এবং বর্তমানে যে রকমের কর্মসূচি রয়েছে, এটা 1 থেকে 16 তারিখ পর্যন্ত এই প্রতীকী ফুলটি আমরা সবসময় বুকের বাঁ পাশে ধারণ করে থাকি। তার অর্থ আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতাকে বুকে ধারণ করি। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের হৃদয় সবসময় এক টুকরো বাংলাদেশ আমরা ধারণ করি। বিজয় ফুল পৃথিবীর বিভিন্ন
রাজধানীতে উদযাপিত হয়। বিজয় ফুল বাংলাদেশে শুধু একটি প্রতীকী ফুল নয়, একটা আন্দোলন হিসেবে গড়ে উঠেছে। আপনি হয়তো শুনে খুশি হবেন যে এই বছরে হাজং সম্প্রদায়ের মধ্যে বিজয় ফুল দিয়ে পাখা তৈরি করা হচ্ছে, এবং সেই পাখা তৈরির মাঝখান দিয়ে হাজং সমাজের সঙ্গে বাংলার অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে তাদের যেমন একটা বন্ধন তৈরি হচ্ছে, তেমনি ভাবে এই ব্যাপারটি একটা অর্থনৈতিক কর্মকাণ্ডেও পরিণত হয়েছে। সুতরাং বিজয় ফুলের আমার মনে হয় মাত্রিকতা অনেক দীর্ঘ এবং বিজয় ফুলের গভীরতা অনেক দীর্ঘ। এটা এখন মানুষ, জনগণ তারা স্বতঃস্ফূর্ত ভাবে বিজয় ফুল ঘরে বসে তৈরি করছেন, এটা ধারণ করছেন। এবং আমার মনে হয় যে যুক্তরাজ্যের পরিপ্রেক্ষিতে এটা আরো সহজেই বোঝা যেতে পারে, কারণ এখানেও একটা পপি আন্দোলন আছে, এবং আমরা দেখেছি যে যুক্তরাজ্যের মানুষ, নাগরিকেরা সেই পপি তাদের বুকে ধারণ করে থাকে। আপনার দ্বিতীয় প্রশ্নে যদি আসি যে বিজয় দিবসের ভাবনা কি, আপনি উল্লেখ করেছেন যে এটি আমাদের 49তম বিজয় দিবস, বাংলাদেশ বার্ষিকী। বাংলাদেশ আগামী বছর তার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। 50 বছর একটা দেশের জন্য খুব একটা দীর্ঘ সময় নয়, কিন্তু এটা স্বল্প সময় নয়। 50 বছর পরে আমরা যেমন বলতে পারি না যে একটা রাষ্ট্র শিশু রাষ্ট্র থেকে গেছে, আবার 50 বছর পরে একটি রাষ্ট্র তার সমস্ত প্রত্যাশা মেটাতে পারবে, সমস্ত যে স্বপ্নের জায়গাতে সে পৌঁছাতে পারবে, এটাও আমরা আশা করি না। যেটা আমরা আশা করি সেটা হচ্ছে আমাদের অর্জন, যেটা হয়েছে একটা স্থিতিশীল অর্জন আমরা পেয়েছি কিনা, সেই অর্জনের ফলে দেশের একটা ভিত্তি তৈরি হয়েছে কিনা, যে ভিত্তি থেকে আগামী দিনে আরো অর্জন সম্ভব। আমি যেহেতু অর্থনীতির ছাত্র এবং অর্থনীতি আমার বিষয়, আমি অর্থনীতির বিষয়ে কতগুলো কথা বা তথ্য সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের যখন জন্ম তখন আমরা একটা, আমি একটু আসলে আপনার কাছে ফিরবো, তবে এই প্রশ্ন একটি থাকলো, আপনি বলার চেষ্টা করেছেন স্থিতিশীল কিনা, ভিত্তি করে রচনিত হয়েছে কিনা, আগামীতে কিভাবে উন্নতি করেছে, এই প্রশ্নটা রেখেই আপনার কাছে আবার ফিরবো। তবে আমি আমার আর কয়েকজন আলোচককে একটু শুভেচ্ছা বক্তব্য নিয়ে নিই। তার আগে এসে দুজন অতিথি রয়েছেন ফোনে, তাদেরকেও নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনি আপনার মতামত দিতে পারেন। দর্শক বলুন। হ্যালো, সবাই দর্শককে অনুরোধ করব, আজকে আপনারা যারাই শুনছেন অবশ্যই টেলিভিশন সাউন্ড সেলিব্রেশনে যে শব্দ রয়েছে তাকে বন্ধ করেই কথা বলতে হবে আমাদের সাথে। হ্যালো, জি বলুন দর্শক। আপনি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি জি বলুন, আপনার মতামত দিন। দর্শক আপনার মতামত। আমরা আশা করব দর্শককে পরবর্তীতে ফিরে আসতে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, শুনছি, বলুন। ভালো আছেন? হ্যালো দর্শক, আমি ভালো আছি, আপনি বলুন, আমি শুনছি। আপনার আমার একটা প্রশ্ন ভাই। জি হ্যালো, জি বলুন। জাস্ট আমার একটা প্রশ্ন, সিম্পল ভাই। জি আমার সিম্পল প্রশ্নটা হইল যে জেনারেল আতাউল গনি উসমানী সাহেব হ্যাঁ স্বাধীনতা যুদ্ধ করেছেন কিনা? আতাউল গনি উসমানী সাহেব স্বাধীনতা যুদ্ধ করেছে কিনা, আপনার প্রশ্ন পেয়ে গেছি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম, শুনছেন? আচ্ছা, আমরা আসলে এই প্রশ্নের উত্তরটা পরবর্তী আপনার কাছ থেকে নিব, কিন্তু আলোচনা যেতে চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে আবারও একটু বিশেষভাবে অনুরোধ করব, কথা বলার সময় অবশ্যই শব্দযন্ত্র যেটি রয়েছে সেটিকে বন্ধ করে আমাদের সাথে কথা বলবেন। আমাদের সময় আসলে খুবই সংক্ষিপ্ত, আলোচনা আমরা যাব। আমরা প্রথমে আলোচনা একটু যুক্ত করে নিই যে কাজী জাওয়াদ, সাবেক প্রযোজক বিবিসি বাংলা, এছাড়াও উনি বাংলাদেশের একটু অন্যতম সাপ্তাহিক পত্রিকার প্রধান রিপোর্টার ছিলেন, প্রতিবেদক ছিলেন, এটা বিচিত্রা। জাওয়াদ ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন। আপনার কাছ থেকে জানার ইচ্ছা থাকবে যে জি, বহু বছর ধরে আপনি সাংবাদিকতার সাথে ছিলেন, স্বাধীনতা পরপরই আপনি অনেক বিষয় নিয়ে অবশ্যই আপনি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। স্বাধীনতার আগেও আপনার কিছু জানাশোনা তো ছিলই দেশটাকে নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে, দেশের বিজয় নিয়ে, বিজয় পরবর্তীতে ব্যবস্থাগুলো নিয়ে, বিশেষ করে রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপনার কাছে যে ছোট করে এই পর্বে যদি জানতে চাই, আপনি আসলে কিভাবে আপনার ভাবনাগুলো দেখেন বিজয়ের 49তম বার্ষিকীতে অথবা 50তম দিনে? বিজয় দিবস সম্পর্কে কিছু বলার আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি, তাদেরকে স্মরণ করছি।
আজকের দিনে আমি আরো স্মরণ করতে চাই, যদি অর্জনের কথা বলি যে আমরা কি অর্জন করলাম আমাদের বিজয় দিয়ে, জি তাহলে প্রথম অর্জনটাই হচ্ছে আমাদের চাষি ভাইদের মাধ্যমে আমরা পেয়েছি। আমাদের এই চাষি ভাইরা তারা এই গত 49 বছরে সব সময় তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাননি। তারা টাউট, বাটপার, ফরিয়া, মহাজন, মুনাফাখোরদের অত্যাচারের শিকার হয়েছেন। এমনও দেখা গেছে যে তারা 5 টাকায় 1 মণ টমেটো বিক্রি করতে বাধ্য হয়েছেন। তারা পাট বিক্রি করতে না পেরে হাটে বাজারে জ্বালিয়ে তারপর চলে গেছেন, কারণ কুলি দিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার টাকাটাও তাদের কাছে ছিল না। তারা সার, কীটনাশক এগুলোর বাজার মুনাফাখোরদের হাত থেকে রক্ষা করার জন্য, বাঁচিয়ে আনার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু তারা কোনো সাহায্য পাননি। তারা বাধ্য হয়েছেন নিজেদের জমি বিক্রি করে দিয়ে হাল চাষ চালিয়ে যেতে। শুধু তাই নয়, তারা চালিয়ে গেছেন এই কারণে যে তারা দেশের মানুষের অন্ন যোগান দেন, তারা আমাদের ক্ষুধার খাবার জোটান, এবং তারা আরো ভবিষ্যতে আরো কত 150 বছর এই কাজটি করে যাবেন তা আমার জানা নেই। তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। এটা আমাদের একটা অর্জন। আমরা এই চাষি ভাইদের জন্যই এখন আমাদের খাদ্য নিরাপত্তা প্রায় নিশ্চিত হয়েছে। আমরা আগে আমাদের সবসময় খাদ্য আমদানি করতে হতো, এখন আর সেই আমদানি আমাদের না করলেও চলে। আমি একই সঙ্গে আবার কৃতজ্ঞতা প্রকাশ করব প্রবাসী শ্রমিক ভাইদের প্রতি, যারা তাদের রক্ত পানি করে মরুভূমির বালু ভিজিয়ে দেশে টাকা পাঠিয়ে দেশের মানুষকে খাইয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কৃতজ্ঞতা জানাই সেই সব বোনদের যারা গার্মেন্টস শ্রমিক তকমা গায়ে এঁটে বিশ্বের প্রায় বলবো কেন, বিশ্বের সবচেয়ে কম মজুরিতে কাজ করে আমাদের বৈদেশিক মুদ্রা ভান্ডার সমৃদ্ধ করেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। একটা কথা বলতে হয় যে আমরা অর্জন কিছু করেছি কিনা, আমার বন্ধু অর্থনীতিবিদ সেলিম জাহান নিশ্চয়ই সেদিকে বেশি আলোকপাত করবেন, এবং সেটা তার ক্ষেত্র, তার ফিল্ড, তিনি সেই বিষয়ে বিশেষজ্ঞ। শুধু সাংবাদিক হিসেবে আমি যখন 1973 সালে সাংবাদিকতা শুরু করি, তখন 1972-73 সালের বাজেট, বাংলাদেশের বাজেট ছিল 786 কোটি টাকার। তার মধ্যে সম্ভবত 500 কোটি টাকা ছিল রাজস্ব ঘাটতি বাজেট। আর এবছরে আমাদের 2020-21 সালে আমাদের বাজেটের পরিমাণ হচ্ছে 5,68,000 কোটি টাকা। আমাদের সাফল্যটা কোথায়, এর চেয়ে কি আর কিছু বলার দরকার আছে? আমার মনে হয় যে এখান থেকেই স্বাধীনতায় যে আমরা কিছু অর্জন করতে পেরেছি তার এটা একটা প্রমাণ। জি, আপনি আরেকটা জিনিস আপনাকে বলবো, সেটা হচ্ছে এই বছরের অক্টোবর মাসে আইএমএফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক থেকে একটা যে রিপোর্ট করা হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের মাথাপিছু গড় উৎপাদন বছরে $1,888 হয়েছে, এবং সেটা ভারতকে ছাড়িয়ে গেছে। 5 বছর আগে ভারতের সেই মাথাপিছু গড় উৎপাদন ছিল বাংলাদেশের চেয়ে শতকরা 40 ভাগ বেশি। আমাদের সাফল্য আর কি করে বলবো? এই অর্থনৈতিক সাফল্য আমি এই কথা বলছি, এই কারণেই বলছি, আমরা যখন বলি যে ছেলেটা কেমন করেছে, লোকটা কেমন করেছে, এই পরিবারটা কেমন করেছে, এই এলাকাটা কেমন ভালো করছে কিনা, তখন আমরা সবচেয়ে প্রথম যে জিনিসটা, আমরা যে মাপকাঠিটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে অর্থনৈতিক সাফল্যের। সেই থেকে আমি বলবো যে আমরা সফল হয়েছি, আমরা কিছু অর্জন করতে পেরেছি। এখানে একটি কথা আমি আরো বলতে চাই, এটুকু বলে আমি আপনার অন্য আলোচকদের কাছে কথা বলতে বলবো, বিশেষ করে সেলিমকে বলতে বলবো, সেলিম জাহানকে বলতে বলবো যে বাংলাদেশের এই অর্জন, এই প্রাপ্তির কৃতিত্ব অবশ্যই জনগণের, কিন্তু কারণ যে কারণে বলেছে যে মাথাপিছু উৎপাদন যখন হচ্ছে তখন প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মাথার সেই অবদান তো সেখানে আছে, কিন্তু এই মাথাপিছু উৎপাদনকে একত্রিত করার জন্য একটা জায়গা দরকার, এবং সেখানে একটা নেতৃত্ব দরকার, এবং সেই নেতৃত্বটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব।
আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে গত 49 বছরের মধ্যে আমাদের ক্ষমতায় ছিল, রাজনৈতিক নেতৃত্বে ছিল, দেশের রাজনৈতিক নেতৃত্বে ছিল আওয়ামী লীগ 20 বছর, অন্যান্যরা 29 বছর। তাহলে আমি কৃতিত্ব সবাইকে সমান ভাগ করে দেব সেই অনুপাতে। ধন্যবাদ। আমি জাওয়াদ ভাই আপনার কাছ থেকে আবারও যখন আসবো তখন অবশ্য রাজনৈতিক বিশ্লেষণটা আরো একটু জানার চেষ্টা করব। আসলে বাংলাদেশের বিজয় বা স্বাধীনতার ক্ষেত্রে তো রাজনৈতিক ভূমিকাটাই সবচেয়ে বেশি ছিল, বিশেষ করে রাজনীতিতে জনগণের ক্ষমতায়নটা কিরকম হবে সেই বিষয়টা আসলে জানার চেষ্টা করব, যেটা অবশ্যই একটা নির্বাচন একটা বিষয়, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিষয়, সর্বোপরি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আসলে যেটাকে সুশাসনের জন্য জরুরি সেই বিষয়টা আপনার বিশ্লেষণ চাইবো। আমি পরবর্তীতে আপনাকে যখন আসবো এই বিষয়টা জানার চেষ্টা করবো। আমি একটু স্টুডিওতে ফিরতে চাই, আমার সাথে রয়েছেন আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা, এখানকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউকের কমান্ডার আবুল কাশেম খান। আবুল কাশেম খান, আপনি বিজয়ের এই 50 বছরের দোরগোড়ায় আপনি কিভাবে দেখেন এজ এ মুক্তিযোদ্ধা হিসেবে, আপনার চাওয়া পাওয়ার সাথে কতটা মিল খুঁজে পান? ধন্যবাদ এনটিভিকে আমাদেরকে আমন্ত্রণ এখানে বিজয় দিবস উপলক্ষে বা বিজয়ের মাসে যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য এনটিভিকে যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে যেটা বলছেন পাওয়ার, মুক্তিযোদ্ধারা আমরা যখন যুদ্ধে যাই তখন তো কিছু চাওয়া পাওয়ার জন্য যাই নাই, আমরা এটা চিন্তাও করি নাই। জি, যে একমাত্র উদ্দেশ্যই ছিল আমরা যখন স্পিরিট আসলো জি, যে আমাদের দেশ স্বাধীন করতে হবে, মুক্তিযুদ্ধে আমাদেরকে যেতে হবে, তখন মুক্তিযুদ্ধে যখন আমরা যাই তখন তো ওইটা মাথার মধ্যে কখনো না যে আমরা বাধা পাবো, এই করবো সেই করবো, এগুলো চিন্তার বাইরে। আমরা তো দেশকে স্বাধীন করার এইটা নিয়ে আমরা ভারতে চলে যাই ট্রেনিং হওয়ার জন্য। কারণ যেদিন অনেকটা জিনিস প্র্যাকটিক্যাল আছে যেটা আমার বন্ধু সিলেট এমসি কলেজের বিপি ছিলেন, আমরা সিরাজ ভাই, আমরা বেশ কয়েকজন, আমার টাউন থেকে একটু বাইরে একটা থানা আছে বিশ্বনাথে, সেখানে গেছিলাম। তখন যখন রশিদপুর আসার পরেই দেখি একটা ট্রাকের মধ্যে পাঞ্জাবিরা ট্রাক করে যাইতেছে সিলেট শহর দিকে, শেরপুরের দিকে আসতেছে, এবং যুবতী মহিলা কয়েকটা ট্রাকের মধ্যে। যখন দেখছি তখন আমরা তো এই আমাদের স্পিডটা বেড়ে গেল, দেখো আমার মা বোনকে নিয়ে যাচ্ছি, আমরা মানে এই বুদ্ধ হয়ে গেলাম। এই দিন থেকেই আমরা অর্গানাইজ করে শুরু করে আমরা একসাথে 17 জন আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা ওই সময় জঙ্গলে জঙ্গলে হাইটে প্রায় 45 মাইল আমরা হাঁটছি। হাঁটার পরে এই সাতকের এখানে বর্ডারে পাকিস্তান বাজার ছিল, পাকিস্তান বাজার এখন হচ্ছে প্রায় 45 মাইল হাঁটছে, বর্ডারে হাঁটতে একদম থামাবিল বর্ডারে যেতে হয়েছে। সেখানে যাওয়ার পরে আমাদেরকে রিক্রুট করছে। এর মধ্যে যারা আমরা পাওয়া ভুলে গেছে, রাত্রে হয়ে গেছে, অনেক জায়গা যাব, তো গ্রাম মহিলারা রান্না বান্না খাওয়াইছে, শেষ পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি। আমি একটু বিরতি যাব, বিরতি পরে ইনশাআল্লাহ আপনার সাথে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, একটা বিরতিতে যাব, কথা বলছিলাম বিজয় দিবসে বাংলাদেশের নিয়ে কিছু ভাবনা, সেই বিষয়টি নিয়ে আপনারা মতামত জানাবেন। আমরা সরাসরি আলোচনা যাব, আলোচনা যুক্ত করে নিচ্ছি সেলিম জাহানকে। সেলিম জাহান, আপনি একজন অর্থনীতিবিদ, এছাড়াও কাজ করেছেন জাতিসংঘে, বিভিন্ন বাংলাদেশ নিয়ে নিয়ে আপনার যে ভাবনা সেটা নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাতে পারেননি প্রথম পর্বে, কিন্তু আপনি যদি আমাদেরকে জানান বিজয় দিবসে আসলে আমাদের অর্জনগুলো আপনার দৃষ্টিতে কতটুকু অর্জিত হয়েছে বা কি করা যেতে পারে। আমার মনে হয় এটা খুব সুন্দর প্রশ্ন। আমরা যখন অর্জনের কথা বলি তার একদিকে আমাদের প্রাপ্তি থাকে এবং অন্যদিকে আমাদের সমস্যাও থাকে। অর্জনের ক্ষেত্রে আমার বন্ধু কাজী জাওয়াদ কিছু কিছু অর্জনের কথা বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। যেমন আমাদের খাদ্য নিরাপত্তা এবং সেখানে চাষিদের যে ভূমিকা সেটার কথা বলেছেন, বৈদেশিক মুদ্রা যে আমরা অর্জন করে থাকি পোশাক শিল্পের রপ্তানি থেকে এবং শ্রমিকদের পাঠানো অর্থ থেকে, সেটার কথাও বলেছেন।
অর্থনৈতিক অর্জনটাকে যদি আরেকটু বিস্তৃত করি তাহলে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে কতটুকু পথ আমরা পাড়ি দিয়ে এসেছি। 1971 সালের যুদ্ধের পরে যে অর্থনীতি আমরা পেয়েছিলাম সেটি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি। সেখানে কলকারখানা নষ্ট করে দেওয়া হয়েছে, আমাদের সেতু নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং সেই যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি থেকে কিন্তু আমাদের উত্তরণ ঘটেছে। এবং আপনাদের মনে আছে যে তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একটা দম্ভোক্তি করেছিলেন যে বাংলাদেশ হচ্ছে একটা তলাবিহীন ঝুড়ি। তো সেই অবস্থা থেকে বর্তমান অবস্থায় যে আমরা এসেছি সেটার অর্জন অনেক বড়। অর্থনৈতিক দিক থেকে তিনটে কথা শুধু বলতে চাই। একটা হচ্ছে 1972 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $21। আজকে বাংলাদেশের মাথাপিছু আয় $2100, 100 গুণ বেড়েছে। আমি যদি গত 30 বছরের কথা বলি তাহলে বাংলাদেশের অর্থনীতি $35 বিলিয়ন থেকে $350 বিলিয়ন উপনীত, 10 গুণ বেড়েছে। দারিদ্রের কথা যদি বলি তাহলে পরে আমরা বলতে পারি যে 30 বছরে দারিদ্রের যে তীব্রতা সেটা 58% থেকে 21% এসেছে। এগুলো সব অর্থনৈতিক অর্জন। আমি সামাজিক দিক থেকে অর্জনের কথা বলতে চাই এবং সত্যিকার তুলনামূলক একটা আলোচনা করতে চাই পাকিস্তান এবং ভারতের সঙ্গে। আসলে আমাদের মাথাপিছু আয় পাকিস্তান এবং ভারতের চাইতে কম, এবং সেই মাথাপিছু আয় সেই কম নিয়ে আজকে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে 72 বছর। ভারতে যেখানে 66 বছর, পাকিস্তানে যেখানে 65 বছর। আজকে বাংলাদেশে 5 বছরের অনূর্ধ্ব শিশু মৃত্যুর হার হচ্ছে প্রতি 1000-এ 35, ভারতে যেখানে 45, পাকিস্তানে যেখানে 85। তাহলে পরে বলতে হবে যে আমাদের এই যে আমাদের মাথাপিছু আয় যেটা অন্য আমাদের প্রতিবেশী দেশগুলোর চাইতে কম, সেই আয় নিয়ে কিন্তু আমরা সামাজিক যে খাতগুলো আছে বা সামাজিক সুযোগগুলো আছে সেখানে কিন্তু আমরা অনেক অর্জন করেছি। আমরা প্রত্যেকে জানি যে নারী স্বাধীনতার ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীর উৎপাদনশীলতার ক্ষেত্রে, অর্থনৈতিক উৎপাদনশীলতার ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। এবং এখানে আমি জাওয়াদের একটি কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের সৃজনশীলতা, কর্মকুশলতা এবং কঠোর শ্রম কিন্তু এই পুরো অর্জনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছে। অর্জন যদি এদিকে বাঁ দিকে থাকে তাহলে সমস্যার কথাও বলতে হবে। আমরা এটা জানি যে দারিদ্র্য কমেছে, আয় বেড়েছে, কিন্তু সেই সঙ্গে অসমতা বেড়েছে। এবং অসমতা শুধু আয় এবং সম্পদের নয়, অসমতা বেড়েছে সুযোগে। শিক্ষার সুযোগে অসমতা আছে, স্বাস্থ্যের সুযোগে অসমতা আছে, এবং এই অসমতা যদি বেড়ে যায় তাহলে পরে যে অর্থনৈতিক অগ্রগতি আমরা অর্জন করেছি সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। আমি মনে করি যে আমাদের সমাজে আরো একটি সমস্যার সৃষ্টি হয়েছে, এবং সেটা হচ্ছে যে আমাদের যে সহনশীলতা সেটা কমে গেছে, আমাদের পরমত সহিষ্ণুতা কমে গেছে, আমাদের মধ্যে সন্ত্রাস এবং সহিংসতা এটা বেড়ে গেছে। আমি মনে করি যে বাংলাদেশে আজকে সন্ত্রাস হচ্ছে আমাদের সংস্কৃতি, সহিংসতা হচ্ছে আমাদের ভাষা। তো সুতরাং স্বাভাবিকভাবেই এই যে সামাজিক সমস্যাগুলো এটাও কিন্তু অর্থনৈতিক অর্জনকে আমাদের ম্লান করে দেবে। এবং আমি মনে করি যে তৃতীয় যে কথাটি বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখন পর্যন্ত একটি বা দুটি খাতের উপরে আমরা নির্ভর করে আছি, এবং যদি কোনো কারণে এই যে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক খাতে যদি কোনো অসুবিধা হয় বা যে শ্রমিকেরা যে অর্থ পাঠান সেখানে যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি একটা ভঙ্গুরতার মধ্যে পড়ে যায়। সেলিম ভাই, আমি আপনাকে এখানে একটু থামাবো। আমি একটু একজন কলার নিয়ে একটু জাওয়াদ ভাইয়ের কথা নিয়ে আপনার কাছে আবার ফিরবো। দর্শক শুনছেন, আমরা আপনার মতামত নিচ্ছি, বলুন। আর ভিক্টরি ডে, জি বলুন, শুনছি আপনাকে আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন আপনি। জি, আমি মিসেস রশিদ বলছি বার্মিংহাম থেকে। আমি একজন মুক্তিযোদ্ধা। আজকের প্রথমে আমি আপনার অতিথি তিনজনকে সালাম জানাবো, এবং এই ভিক্টরি ডে জন্য সারা বিশ্বের বাংলাদেশিদেরকেও শুভেচ্ছা এবং সালাম জানাবো। আমি কাজী সাহেবের একটা কথাতে এত মুগ্ধ হয়েছি আজকে যে বাংলাদেশে আমি বছরে 2-3 করে যাই। সেটা হলো যে আমি যখন দেখি সকালবেলা ভোরে বা সন্ধ্যার সূর্য যাওয়ার ডুবু সময় কুঠি হাজার হাজার বাংলাদেশি শ্রমিক মেয়েরা গ্রাম থেকে এসে কাজ করে যে তারা তাদের নিজের জীবনকে এবং তাদের পরিবারকে যেভাবে দেখাশোনা করে যাচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে পর্যন্ত ঢাকায় লেখাপড়া করানোর
তাদের এখন সাহস হয়ে গেছে। জি। এবং এই যে এই স্বাধীনতা আমাদের বাংলাদেশের মেয়েদের জন্য, বিশেষ করে গ্রাম অঞ্চলের মেয়েদের জন্য, যারা নাকি ক খ অ জানে না, তারা উপার্জন করে এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করে আপনি এটাকে একটু গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। দর্শক, আপনাকে আসলে আর সময় দিতে পারবো না, আমি একটু আলোচনা ফিরবো। পরবর্তী দর্শক একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, বলুন। হ্যালো হ্যালো, জি, সংক্ষেপে বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, আপনি শুনছি আমরা। মুক্তিযোদ্ধা এবং 30 লক্ষ শহীদদের স্মরণ করে প্রশ্নটা বলতেছি। এই যে আমাদের সাংবাদিক সাহেব যে ওনারা দেখা যাচ্ছে না, ওনাকে একটা প্রশ্ন করতে চাই। আর মুক্তিযোদ্ধা যে ওনাকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, স্বাধীনতার 50 বছরে পৌঁছে এসেও আমরা প্রকৃত স্বাধীনতা হারিয়েছি, আমাদের ভোটাধিকার হারিয়েছি, বাতের অধিকার হারিয়েছি, কিন্তু পদ্মা সেতু দিয়ে তো আমাদের পেট ভরবে না, আমাদের বুটের অধিকার ফিরিয়ে দিতে হবে। উনারা সত্য কথাটা লিখেন না, বলেন না কেন? উনি একজন জ্ঞানী। ধন্যবাদ দর্শক, আমি আপনার প্রশ্ন পেয়েছি, আমি সরাসরি তাকে প্রশ্ন করছি এখন। জাওয়াদ ভাই, প্রশ্নটা আপনার কাছেও আসে, আমিও আপনাকে প্রশ্ন করার চেষ্টা করি। আসলে বাংলাদেশের অর্থনৈতিক কিছুটা উন্নতি হচ্ছে এবং এর জন্য রাজনৈতিক বেসিক্যালি একটা ভীষণ থাকা লাগে বা দূরদৃষ্টিতা থাকা লাগে। আমরা কিছুটা হয়তো আওয়ামী লীগ সরকারের কাছে এটা দেখতে পাই। এর বাইরেও আমরা দেখতে পাই যে বাংলাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। এর বাইরেও আমরা দেখতে পাই বাংলাদেশকে একটি প্রজেক্টগুলো বাস্তবায়নের পাশাপাশি 200টির মতো অর্থনৈতিক অঞ্চলও করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সেখানে আসলে কারা কাজ করবে? এবং এই যে গার্মেন্টস শ্রমিকদের কথা বলা হলো, এই গার্মেন্টস শ্রমিকরা আসলে কি আমাদেরকে কতটা আমাদের পণ্য তৈরি করছে, আমাদের দেশের উৎপাদনের ক্ষেত্রে কতটা আসলে যোগান দিচ্ছে, এই বিষয়টা আপনার বিশ্লেষণ, পাশাপাশি দর্শকটা যেমন করার চেষ্টা করছো, রাজনৈতিক দলগুলোর অবস্থান যদি আপনি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ। আমি প্রশ্নের জবাবটা একটু পরে দিচ্ছি, কিন্তু তার আগে আপনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা আমি, যে আমাদের কিভাবে আমরা স্বাধীনতার দিকে এগুলাম, সেই দিকটা আমি একটু বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে এখন প্রায় বয়স 70, 20 বছর বয়সে যখন স্বাধীনতার কথা চিন্তা করেছি, সেটা এখন ভেবে দেখি যে আসলে কি জন্য আমরা স্বাধীনতা চেয়েছিলাম। আমাদের বাংলাদেশ কিংবা পূর্ব বাংলা, তখন পূর্ব পাকিস্তান তখন স্বাধীন হয়েছিল পাকিস্তানের পতাকার নিচে। সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেটা কি পাকিস্তান রাষ্ট্রের দ্বিজাতি তত্ত্বের ধারাবাহিকতায়, নাকি আমরা আমাদের জাতীয় পরিচয় এটা চিন্তা করে যে এই বাঙালি জাতির জন্য, বাংলাদেশি জাতির জন্য, যেটাই বলেন, আমি ওই জাতীয়তা এবং জাতি এবং জাতীয়তা এই বিতর্কে আমি যাচ্ছি না। বাঙালি যে আমার পরিচয়, আমি যে বাঙালি, বাংলায় কথা বলে সেই হিসাবে বলছি যে আমরা কি ঠিক করেছিলাম যে আমাদের জন্য একটা রাষ্ট্র দরকার, আমাদের জন্য একটা দেশ দরকার? আমরা কি সেই দিক থেকে চিন্তা করে গিয়েছি? এই প্রশ্নটা আমি সবসময় নিজেকে করি, এবং আমি আমাদের শ্রোতা বন্ধুদের এবং আপনাকেও বলবো যে আপনারা এই প্রশ্নগুলো করবেন, এবং এই প্রশ্নগুলো করলে পরেই আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা বলে যে জিনিসটা শুনি, যে কথাটা শুনি প্রায়, সেই চেতনাটা কি এটা পরিষ্কার হয়ে আসবে আমাদের কাছে। কারণ মুক্তিযুদ্ধের চেতনা কি আমরা যদি জিজ্ঞেস করি তাহলে খুব সহজ একটা উত্তর দেওয়া সম্ভব না। আমি সেদিন একজন প্রশ্ন করেছিল আমাকে, তা আমি বলেছি মুক্তিযুদ্ধের চেতনা বুঝতে গেলে প্রথমে 3টা বই পড়তে হবে। যাই হোক, সেই বইগুলোর নাম আমি বলছি। আমার কাছে 3টি ঘটনা মুক্তিযুদ্ধের জন্য এবং আমাদের জাতীয় চেতনা বিকাশের জন্য আমি মনে করি ঐতিহাসিক এই 3টি ঘটনা ভীষণ গুরুত্বপূর্ণ। তার একটা হচ্ছে, কিছুটা বন্ধু সেলিম জাহান আগে উল্লেখ করেছে, যে 1948 সালে আমরা ভাষা আন্দোলনের যে শুরু হয়েছিল, ভাষা দাবি যে আমরা করেছিলাম, সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই সেটা, কিন্তু তার চেয়েও বড় হচ্ছে সেটা একটা আন্দোলনের প্রশ্ন ছিল। আমি মনে করি 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠন করার সময় যে স্বায়ত্ত শাসনের দাবি তোলা হয়েছিল পরিষ্কারভাবে, সেটা একটা গুরুত্বপূর্ণ সময় ছিল। 1952 সালে যে ভাষা আন্দোলন হলো, এবং তার 5 বছর পরে মাওলানা ভাসানী যে কাকমারি সম্মেলন করেছিলেন সব দলকে নিয়ে,
বিভিন্ন দেশের বুদ্ধিজীবীদের, লেখকদের, রাজনীতিকদের আমন্ত্রণ জানিয়ে, এবং তখন যে তিনি আসসালামু আলাইকুম বলেছিলেন, এই ঘটনা তিনটি, এই তিনটি ঐতিহাসিক ঘটনাকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের ইতিহাস লিখতে পারবেন না। সেই দিক থেকে আমি বলবো যে আমরা কোথায় যাচ্ছি সেই বিবেচনাটা করুন। আমি আপনার সাথে 50 বছরের রাজনীতিতে অনেকগুলো ঘটনা ঘটেছে। যেমন আপনার আমরা 50 বছরে দেখেছি যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, বঙ্গবন্ধু গণতন্ত্রের জন্য জীবন দিয়ে সংগ্রাম করেছেন, অত্যন্ত সাহসী অকুতূহল লোক ছিলেন নেতৃত্বের ক্ষেত্রে, এবং অত্যন্ত সুযোগ্যভাবেই তিনি জাতির নেতৃত্বে চলে এসেছিলেন। তিনি কিন্তু একসময় আমরা দেখেছি যে বঙ্গবন্ধুই তার হাতে একটা পার্লামেন্টারি কিংবা একটা সংসদীয় গণতন্ত্রের কথা যে লোকটি বলতেন, তার হাতেই তিনি কেন আবার একদলীয় শাসনের দিকে ঝুঁকে গেলেন। আমার কাছে মনে হয় এই বিষয়টা ওনার ব্যক্তিগত পছন্দের জন্য ছিল না, উনি বাধ্য হয়েছিলেন। এই বাধ্যতা শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ কারণ নয়, কিছুটা বৈদেশিক কারণও আছে। বৈদেশিক কারণটা আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে আজকে রাশিয়া আমাদের খুব বড় বন্ধু, কিন্তু 1971 সালের 8ই এপ্রিল রাশিয়া থেকে কোসিগিন যে চিঠিটা লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে, যে কেন আপনি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছেন, তাকে কারণ দর্শিয়েছিলেন। রাশিয়া প্রথমে আমাদের বাংলাদেশের স্বাধীনতার কথা কিংবা পূর্ব বাংলার স্বাধীনতার কথা, পূর্ব বাংলার জনগণের আন্দোলনের কথা, পূর্ব বাংলার জনগণের শরণার্থীদের কষ্টের কথা কিছুই মনে করেনি। তার কাছে পাকিস্তানে অস্ত্র বিক্রি করাটা একটা বড় জিনিস ছিল, সে অস্ত্র বিক্রি করেছিল। সেই রুশরাই 1975 সালে বঙ্গবন্ধু যখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন, তার আগে একটি সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে পাঠান। আমার কাছে মনে হয় যে এখানে ঘটনাটা কিছুটা রূপ নিয়েছিল, বঙ্গবন্ধুকে প্রভাবিত করেছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ক্ষেত্রে, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখনকার বর্তমান পরিস্থিতি যদি আপনি একটু বিশ্লেষণ করেন। এখনকার বর্তমান পরিস্থিতিতে আমি সংক্ষেপে একটা কথা বলি। জি বলুন। সেটা হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশে একটা ত্রিদলীয় যুদ্ধ হওয়া দরকার, কিংবা ত্রিদলীয় যুদ্ধ হচ্ছে। একদল আওয়ামী লীগ, একদল বিএনপি, আর একদল ইসলামপন্থী। আচ্ছা, এই যুদ্ধটার কি কারণটাকে আপনি কি মনে করেন যে মুক্তিযুদ্ধের সময় আমরা আসলে কি কারণে মুক্তিযুদ্ধ করেছি বা চেতনা এটা স্পষ্ট না হওয়ার কারণেই কি এখনো চলছে? বলতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু জাসদ দলটা, জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন একটা বড় ঘটনা। জাতীয় সমাজতান্ত্রিক দল তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম করে কথা দিয়ে স্লোগান তুলে এসেছিল, কিন্তু তাদের দলটা যেভাবে গঠিত হয়েছিল সেটা ইতিহাস যদি আমরা পড়ি, তখন আমরা দেখব যে স্বাধীনতার পরপর দলের নেতা সিরাজুল আলম খান তিনি কিন্তু কতগুলো দাবি তুলেছিলেন। একটা কথা মনে রাখতে হবে যে আমরা যদি 25শে মার্চের আগের 25শে মার্চ থেকে যদি ধরে যে আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল কিংবা যুদ্ধ শুরু হয়েছিল, তার আগে আমরা সঠিকভাবে স্বাধীনতার কথা একমাত্র ভাসানী যখন বলেছিলেন যে রেসকোর্সের ময়দানে যে স্বাধীন পূর্ব বাংলা, স্বাধীন পূর্ব পাকিস্তান জিন্দাবাদ, এই কথার পরে আমরা কিন্তু একটা কাঠামো পাইনি কখনো যে স্বাধীনতার যে যুদ্ধ করব, আমরা কি দেশ বানাবো, স্বাধীনতার যুদ্ধ করে আমরা কি দেশ বানাবো। আমার কাছে মনে হয় 25শে মার্চে যে যুদ্ধটা আমরা করেছিলাম সেটা আমাদের ছিল আত্মরক্ষার যুদ্ধ। আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে যুদ্ধে যাইনি। আমরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে যুদ্ধে যেতাম, যদি আমরা ঠিক করতাম অন্যান্য অনেক দেশ যেরকম মুক্তিযুদ্ধ করে তাদের দেশ স্বাধীন করে, আমরা যদি তেমন করতাম যে না আমাদের যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে, তাহলে আমরা জানতাম যে আমরা যুদ্ধের পরে কি করব। এই
এই যে শূন্যতাটা, আমরা কি করব এটা যে না জানি, জানতাম না, এই অজ্ঞাত বিষয়টাকে সামনে এনেছিল কিন্তু সিরাজুল আলম খান এবং জাসদ এবং তখনকার যারা আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের দ্বিমত পোষণকারী অংশ কিংবা ভিন্ন মতকারী অংশ, তারা 15 দফা দাবি তুলেছিল। আমার যতদূর মনে আছে 15 দফাই ছিল, এবং তারা কতগুলো দাবি তুলে বলেছিল একটা জাতীয় সরকার গঠন করা হোক। এই জাতীয় সরকার গঠন করার দাবিটা মানা হয়। জাসদের এই দাবি মানলে পরে কি হতো আমি জানি না, কিন্তু মানা হয়নি এটা জানি। আমি মনে করি যে আমাদের লক্ষ্যটা সুনির্দিষ্ট ছিল না, যেহেতু যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হতো। আমি এই প্রশ্নটা করতে চাই, যেহেতু এই 70 বছর বয়স আমার হয়েছে, 50 বছর যুদ্ধ করে ফেলেছি, সেই জন্য করেছি। আমরা কেন যুদ্ধটা করেছিলাম? যুদ্ধটা করেছিলাম এই কারণে যে যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। আচ্ছা, পাকিস্তান আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। যদি আমরা রিঅ্যাক্টিভ হয়েছিলাম, মানে প্রতিক্রিয়াশীল আচরণ করেছি। হ্যাঁ, আমরা প্রতিক্রিয়াশীল হয়েছি। প্রতিক্রিয়াশীল সেই অর্থে না, আমি বুঝতে পেরেছি আমাদেরকে আত্মরক্ষা শক্তি করতে হয়েছে। আমরা আত্মরক্ষামূলক যুদ্ধ করেছি, যার জন্য আমাদের সিদ্ধান্তটা ছিল না আমরা কি করব, কিন্তু আমাদের কর্মসূচি ছিল না, আমাদের চিন্তা ছিল না। এটা আমাদের ছিল না। আমি একটু সেলিম জাহানের কাছে যেতে চাই। সেলিম জাহান, আপনি আসলে এই বিষয়ে আসলে কি করলেন? আমাদেরকে আসলে চিন্তা ছিল না, তাহলে বুদ্ধিজীবী দিবসে এতজন বুদ্ধিজীবীকে আমাদের হত্যা করার কারণ কি ছিল? এটা তো পরিকল্পিতই ছিল। সেলিম, আপনি শুনছেন? আনমিউট করে কথা বলবেন। তার পরিকল্পনাটা একটা নীল নকশা থেকে হয়েছে, এবং আমার মনে হয় যে আমরা আমাদের বুদ্ধিজীবীদেরকে যতটা ভালো করে চিনতে পেরেছি, পাকিস্তানিরা তার থেকে আরো ভালো করে চিনতে পেরেছিল। এবং যারাই নীল নকশা করেছে তারা জানে যে দুটো জিনিস। একটি হচ্ছে যে যে কোনো দেশের বুদ্ধিজীবী, মুক্তমনা, মুক্ত চিন্তার মানুষদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে পরে সেই দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপারটা যেটা হয়েছিল, যে আপনি যদি একটু খেয়াল করেন যে 14 ডিসেম্বর যখন আমাদের এই সমস্ত সন্তানদেরকে তুলে নিয়ে আসা হয়, সেটা কিন্তু আমাদের দেশের লোকেই করেছে। এবং কিন্তু মূলত যারা ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা শিক্ষকদের তুলে নিয়েছে, সহকর্মীরা সহকর্মীকে তুলে নিয়েছে। আমি আসলে জাওয়াদ ভাইয়ের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি আসলে পরিকল্পনা করেছিলাম কি? আসলে না, এটা আমার মনে হয় জাওয়াদ ভালো দিয়েছে। কিন্তু আমি অর্থনৈতিক দিক থেকে বলতে চাই যে আমাদের যে তখন উঠেছিল বক্তৃতায় বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবং এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম। তো এই যে শব্দ দুটো, স্বাধীনতা এবং মুক্তি, এটা তখন খুব আলোচিত শব্দ, এবং এই দুটো শব্দের তাৎপর্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা স্বাধীনতা পেতে পারি, রাজনৈতিক স্বাধীনতা পেতে পারি। রাজনৈতিক স্বাধীনতা কিন্তু মানুষের সার্বিক মুক্তির জন্য একটা আবশ্যিক শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। রাজনৈতিক স্বাধীনতা পেলেই মানুষের সার্বিক মুক্তি আসে, এবং সেই সার্বিক মুক্তির ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আত্মপরিচয়ের ব্যাপারটা অত্যন্ত প্রয়োজন। যে জিনিসটি সবচেয়ে বেশি যে ব্যাপারে জাওয়াদ ইঙ্গিত করেছে, সেটা হচ্ছে একটা সামাজিক ন্যায্যতার ব্যাপারটি খুব প্রয়োজন। এবং একটা সামাজিক ন্যায্যতামূলক রাষ্ট্র যদি বাংলাদেশে গঠন করা যায়, তাহলে পরে কিন্তু মানুষের সেটা কেন গঠন করা যাচ্ছে না? না, সেটা যখন গঠন করা যাচ্ছে না এই কারণে যে আপনি যদি পাকিস্তানের জন্ম কথা ভাবেন, যে পাকিস্তানের জন্ম হয়েছিল আসলে ভারতীয় পুঁজির সঙ্গে পাকিস্তানি পুঁজি বা মুসলমানদের পুঁজি, তারাও এগিয়ে উঠতে পারছিল না বলে তাদের একটা ভূখণ্ড দরকার হয়েছে। বাংলাদেশ হওয়ার পরেও আমাদের বাংলাদেশি পুঁজি যেভাবে বিস্তার লাভ করেছে, সেভাবে কিন্তু সাধারণ মানুষের যে অর্থনৈতিক মুক্তি, সেটা কিন্তু আমাদের হয়। সুতরাং এটা বিরূপ এবং অনেক জটিল কারণ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি এখন চিন্তা ভাবনা করি, আমাদের মতো আমারও বয়স, সুতরাং যদি এখন চিন্তা করি, তাহলে মনে হয় স্বাধীনতা রাষ্ট্র সব পেতে হলে এই অর্থনৈতিক মুক্তি দরকার। অর্থনৈতিক উন্নয়ন হয়েছে কার জন্য, কাদের দ্বারা, কিসের দ্বারা? আমরা অনেক রাস্তাঘাট বানিয়েছি, সেতু বানিয়েছি, এর সুফল কারা পাচ্ছে?
যাওয়ার চাষিদের মূল্যের কথা বলেছে, তাদের যে পণ্যের মূল্য, সেটার কি কোনো রকমের আমরা দেখি? আমরা আসলে সেলিম ভাই আপনাকে থামাবো, পরবর্তীতে আসলে এই প্রশ্নগুলো নিয়ে আসবো, একটু আন্তর্জাতিক অঙ্গনের কথাও জানতে চাইবো। একটু শেষের দিকে চলে এসেছি, আমরা একটু মুক্তিযোদ্ধা কাশেমের কাছ থেকে জানতে চাইবো। কাশেম ভাই, আপনার কাছ থেকে আসলে জানার ইচ্ছা যে আপনারা যদি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, আপনি বলেছেন যে চাওয়া পাওয়ার কিছু ছিল না, কিন্তু কোনো কি সুনির্দিষ্টভাবে একটা স্বপ্ন দেখেছিলেন দেশটা কেমন হবে, না আপনি আসলে যেমনটা জওয়াদ ভাই বলার চেষ্টা করেছিল যে আসলে একটা আত্মরক্ষার জন্যই ঝাঁপিয়ে পড়েছিলেন? এটা এই যে বজরক যিনি বলছেন যে এটা আত্মরক্ষা, এটা আত্মরক্ষা ছিল না। 7ই মার্চের ভাষণের পরে তো আর কোনো আত্মরক্ষা ছিল না। উনি 26শে মার্চের কথা বলতেছেন। স্বাধীনতা, আমি যেটা মনে করি যে 7ই মার্চের ভাষণে স্বাধীনতা ক্লিয়ার হয়ে গেল। বঙ্গবন্ধুর ভাষণ, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, যার যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবিলা করো, ঠিক না? এরপরে তো আবার আমার মতে এখন তো একটু বয়স হয়েছে, এখন বুঝতেছি, তখন তো আর যুবক কিরম বুঝি নাই। না বলতাম যে স্বাধীনতা দিবসে আমার 7ই মার্চ হওয়া উচিত ছিল। এই যে 26শে মার্চ না হয়ে স্বাধীনতা দিবসটাই 7ই মার্চ হওয়া উচিত ছিল। আপনার কি ওই ভাষণ থেকে আপনি অনুপ্রাণিত হয়েছেন? সারা জাতি 7ই মার্চের ভাষণে সারা জাতি, দেশ, লক্ষ কোটি মানুষ, কেমন রাষ্ট্র আপনি আসলে দেখতে চেয়েছিলেন তখন? বঙ্গবন্ধুর এক ভাষণ হইতো দেশকে স্ট্রিটের মধ্যে ছেলে মেয়ে, যুবক, ছাত্র, যুব সমাজ, কিশোর, যে যেখানে আছে সব উদ্বুদ্ধ হয়ে গেল দেশকে সাথে। 30 সেকেন্ড একদম সবসময় আপনার কাছে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসেবে জানা চাই, আপনি কেমন বাংলাদেশটা আসলে দেখতে চান? আমাদের স্বার্থ করো। দেখেন, কয়েকদিন আগে গার্ডিয়ান পত্রিকায় আমার এক সাংবাদিক ভাই ব্রিক ট্রেনে একটা রেস্টুরেন্টে ওদিকে যাচ্ছি, উনি ওটা ক্যান্টিনে বসছি, যে এই কিছুদিন আগে অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশের 10% বলেছে আমার দর্শকরা। আপনি কিরকম দেখতে চান? আপনি কি অর্থনৈতিক মুক্তিটা দেখতে চান, না বাংলাদেশের সুশাসন চান? আমরা তো অবশ্যই সুশাসন চাই, সাথে সাথে অর্থনৈতিক মুক্তি যদি না আসে, আমি যদি খাইতে পারি, লাখো লাখো শহীদ মাহমুদরা ইজ্জত দিয়েছে, শহীদ হয়েছে। কেন হয়েছে? যে আমরা সর্বস্তরের জনগণ জীবনযাপন সুন্দর সুষ্ঠুভাবে চালিয়ে যাবে। কৃষক তার কৃষক যেভাবে চলে, তো বন্ধ হয়ে যাচ্ছে, কৃষক তার পাট চাষি হতে পারছে না। ওটা দেখেন, নিয়ে আসছেন বিনিয়োগ করার কথা বলে, ওখানে আমরা কর্মচারী হিসেবে কাজ করতেছি, সেটা আপনার ভালো লাগছে? যে কোনো কারখানা বা ইন্ডাস্ট্রি বলেন, ম্যান পাওয়ার না থাকলে তো কিচ্ছু হয় না। মানে শ্রমিক না হলে তো কোনো প্রোডাকশন হবে না আপনার। এই সব শ্রমিক তো আর মালিক হইতে পারে না একটা ইন্ডাস্ট্রি, তাই না? তো অবশ্যই প্রত্যেকটা, যেমন আমার একটা দোকান থাকলেও না একজন আরেকজন সাহায্যের জন্য একজন কর্মচারী বলা হয়, বাট আমি মনে করি না কর্মচারী বলা উচিত না। কোন ইন্ডাস্ট্রি বা কোনো ফ্যাক্টরি লেবার ছাড়া বা শ্রমিক ছাড়া কি চলবে না। কর্মসংস্থান হচ্ছে বিপুল সংখ্যক, হাজার হাজার কর্মসংস্থান হচ্ছে। যেমন যেটা বলতেছেন যে পাটের ব্যাপারে, ওইটা জবটা রাজনৈতিক নেতা দেওয়া উচিত। ধন্যবাদ কাশিম ভাই। বাংলাদেশ নিয়ে কিছু ভাবনা। এই পর্বে আমার সাথে নতুন করে একজন অতিথি যুক্ত হয়েছেন, উনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ রহমান, আব্দুর রহমান। আসসালামু আলাইকুম আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একটু সরাসরি আলোচনা যাবার আগে জানিয়ে দিতে চাই যে ভাবনার জায়গাটাতে অবশ্যই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ সবাই দেখতে চায়, যেখানে কেউ সড়ক দুর্ঘটনা মারা যাবে না, সড়কে অবশ্যই যানজট মুক্ত থাকবে, গ্রাম আরো সবুজ থেকে সবুজতর হবে, অনেক গাছপালা থাকবে, পানি থাকবে বিশুদ্ধ, রাস্তাঘাটে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এরকম একটা স্বপ্ন আমরা দেখতেই চাই। এর জন্য অবশ্যই রাজনৈতিক শক্তিগুলোকে আসলে আমরা নির্বাচিত করি। সেই নির্বাচনের জায়গায় কতটা প্রশ্নবিদ্ধ হবে না, বা রাজনৈতিক সংগঠনগুলো আরো কতগুলো শক্তিশালী হবে, বিরোধী দল, সরকারি দল, এর বাইরে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বলতেছি আমরা বিচার বিভাগ, সরকার অথবা গণমাধ্যমগুলো কি ভূমিকা রাখতে পারে, সেই বিষয়গুলো একটু আসলে আলোচনা আনবো। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আলোচনা যুক্ত হবে। প্রথমেই আমরা আসলে দুজন কলারকে নিয়ে নিব। আসসালামু আলাইকুম দর্শক, শুনছেন? দর্শক বলুন, সংক্ষেপে শুনছি আপনাকে। এই দর্শক হারিয়ে ফেলেছে, আশা করি পরবর্তীতে ফিরে আসবেন। আলোচনা চলে যেতে চাই। জাওয়াদ ভাই, আপনি কি নিশ্চয়ই শুনছেন
জাওয়াদ ভাই কয়েকটি প্রশ্ন আপনাকে পরপর করিনি। একটি হচ্ছে যেমন অবশ্যই জাতীয় নেতৃত্ব জনগণের স্বার্থে করবে, নিজেদের আখের গোছাতে নয়, এবং এর জন্য একটা ঐকমত্য ভাবনা থাকা দরকার। আমরা আসলে ঐকমত্য দেখতে পাচ্ছি না রাজনৈতিক ব্যবস্থায়, স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রে এবং অবাধ নির্বাচনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কিনা। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে নিয়ে যদি আপনাকে আমার সাথে আলোচনা করে। আর সাথে সাথে রয়েছে যে রাজনৈতিক মতাদর্শ ক্ষেত্রে শূন্যতা দেখতে পান কিনা। রাজনৈতিক শূন্যতা কথাটাও কিন্তু একটা, এই শূন্যতা কথাটাই একটা রাজনীতি। জি, যারা এই শূন্যতা থেকে সুবিধা নিতে চায় তারা এটাকে রাজনৈতিক শূন্যতা বলে দাবি করে, কিন্তু রাজনীতি কখনো শূন্য থাকে না। কোন একটা জাতি গোষ্ঠীর মধ্যে রাজনীতি কখনো। আমি আসলে প্রশ্ন ছিল আদর্শিক শূন্যতা দেখেন কিনা। বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদ আছে, ইসলামী জাতীয়তাবাদ আছে, অনেকে এখন নতুন দলগুলো আসছে কর্মসূচি ভিত্তিক। মানে বিষয়গুলো আসলে কেমন ভবিষ্যতে বাংলাদেশ বিনিময়ের ক্ষেত্রে এই কিরকম রাজনৈতিক দল আসলে আমাদের চাওয়া উচিত? রাজনৈতিক দলের তো কর্মসূচি থাকবেই, কিন্তু সেই কর্মসূচিগুলো হয় কিছু কিছু দর্শনের ভিত্তিতে, অবশ্যই দর্শনের ভিত্তিতে। যেমন মোটা দাগের দর্শন হচ্ছে, একটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের রাজনীতি, আর একটা হচ্ছে বামপন্থী রাজনীতি কিংবা সাম্যবাদের রাজনীতি কিংবা সমাজতন্ত্রের রাজনীতি, যেটাই বলেন, পুঁজিবাদী রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, এগুলো বিভিন্ন দর্শন থেকে হতে পারে। আমাদের যে আমরা যেই দর্শন নিয়ে শুরু করেছিলাম, যদি আমি মোটা দাগে ধরি যে আমরা পাকিস্তানের যে দ্বিজাতি তত্ত্বের যে ধারাবাহিকতা, সেখান থেকে আমরা যে স্বাধীনতার দিকে গেলাম, এবং সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে আমাদেরকে বলা হয়েছিল যে এখানে একই দেশের দুটো অর্থনীতি চলছে, সে কারণে আমরা আমাদের উপর শোষণ চলছে, সেই জন্য আমরা সংসদীয় রাজনীতিতে আমাদের অধিকার ফিরে পেতে চাই এবং অর্থনীতিতে আমাদের ভাগটা পেতে চাই। এই দুটো আমাদের মোটা লক্ষ্য ছিল, মূল লক্ষ্য ছিল যে এই দুটো জিনিস আমাদের করতে হবে। সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, সংসদীয় রাজনীতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সময় আরো কতগুলো জিনিস, এই মুক্তিযুদ্ধের সময়ে এবং পরবর্তীকালে এবং তার আগে থেকে, আমি বলি 60-এর দশক হচ্ছে বাংলাদেশের রেনেসাঁর দশক। এই 60-এর দশকে কতগুলো চিন্তাধারা আমাদের মধ্যে আসে এবং সেখানে সমাজতন্ত্রের চিন্তা আসে, যেটা 1949 সাল থেকে হয়ে আসছিল, কিন্তু সেটা বেশ তীব্র হয়ে আসে আর কি। তো তখন আমরা কতগুলো লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছিলাম, আমাদের কতগুলো আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষাগুলো ছিল যে আমরা শিক্ষার অধিকার থাকবে, আমাদের স্বাস্থ্যের অধিকার থাকবে, যে 5টা যে মৌলিক চাহিদা, সেই চাহিদাগুলো আমাদের পূরণ হবে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারবো। আমরা কখনো এটা হবে না, আমরা কখনোই বলবো না যে চীনের মতো যে শত ফুল ফুটতে দাও, শত চিন্তা উঠতে দাও, তবে ফুলগুলো এবং চিন্তাগুলো একই রকম হলে ভালো হয়। আমরা এটা চাইনি। আমরা চেয়েছিলাম যে আমার যা চিন্তা, আমি যেটা করি সেটা আমি স্বাধীনভাবে প্রকাশ করতে পারবো, চিন্তার স্বাধীনতাটা আমার থাকবে, আমাদের শিক্ষা গ্রহণের স্বাধীনতাটা থাকবে। কিন্তু আসলে আমরা এই 50 বছরে অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছি ঠিকই, কিন্তু শিক্ষার ক্ষেত্রে কি হয়েছে, এই কথাটা ডক্টর সেলিম জাহান এটা উল্লেখ করেছেন। সেখানে বলতে চাই যে আজকে আপনি কোন একটা যুবক যুবতী যদি তারা সংসার বাঁধতে চায়, আমি তাদেরকে বলবো আগে চিন্তা করুন আপনার সন্তানকে, সম্ভাব্য সন্তানকে প্রাথমিক শিক্ষা দিতে পারবেন কিনা। কারণ প্রাথমিক শিক্ষা এখন লটারি ভিত্তিক হয়ে গেছে। আপনি কোন স্কুলে ভর্তি হবেন এটা আপনি ঠিক করতে পারবেন না, আপনার লটারি ভাগ্যের উপর নির্ভর করবে। আপনার ছাত্র কিংবা ছাত্রী, আপনার সন্তান কিংবা আপনার ছেলে কিংবা আপনার মেয়ে, সে যত ভালো ছাত্রই হোক, তাকে পরীক্ষা দেওয়ার পরে আবার একটা লটারির জন্য অপেক্ষা করতে হবে। এবং সেই লটারির ফাঁক দিয়ে আরেকটা জিনিস এসে গিয়েছিল, এসে যায়ও, সেটা হচ্ছে যে আপনি কত টাকা চাঁদা দিতে পারছেন স্কুলে। এই জায়গাটা আমরা চাইনি। এটা হচ্ছে যেটা সেলিম জাহান বলেছে কিছুক্ষণ আগে, যে যখন অর্জন থাকে তখন বিসর্জন হয়। আমরা এই বিসর্জনটা আমাদের এখানে এসেছে। ঠিক তেমনি ভাবে রাজনীতিতেও আমাদের অর্জন আছে, বিসর্জন আছে। আমি মনে করি যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল একটা অদ্ভুত সুন্দর বিষয়, অদ্ভুত সুন্দর ব্যবস্থা। এই জন্য যে একটা তৃতীয় বিশ্বের দেশ এমন একটা পদ্ধতির
বের করলো, যেখানে কিনা যেখানে সব তৃতীয় বিশ্বের দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে নির্বাচন নিয়ে একটা বিতর্ক থেকেই যায়, নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক হয়ে যায়, বহু জায়গায় আন্দোলন হয়েছে, যুদ্ধ পর্যন্ত হয়েছে নির্বাচনের ফলাফল নিয়ে। আমাদের দেশে এই একটা পদ্ধতি দিয়ে আমরা ঠিক করেছিলাম যে না, আমাদের সেই জায়গায় বিতর্ক থাকবে না, হয়নি, বিতর্ক হয়নি, সেরকম ব্যবস্থা হয়েছিল, আমরা সেই জায়গায় থাকতে পারিনি। এটা আমাদের একটা রাজনৈতিক ব্যর্থতা। আমাদের আরেকটা রাজনৈতিক ব্যর্থতা হলো যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনবো না। এই সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম, কিন্তু নিজেদের সুবিধার জন্য আমি বলবো যে দুটো প্রধান দলই ধর্মকে রাজনীতির মধ্যে টেনে এনেছে, তারা সুবিধা করে দিয়েছে। তারা ভেবেছে যে ধর্মভিত্তিক দলগুলোকে যদি আমরা রাজনীতি করতে দেই তাহলে আমাদের লাভ হবে। আপনি যদি সেলিম ভাই, আমি এই বিষয়টাকে একটু পরে আসবো, আমি একটু অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলার চেষ্টা করি ডক্টর সেলিম জাহানকে। সেলিম ভাই, আপনার কাছে একটু প্রশ্ন করব আসলে রাজনৈতিক একটা অর্থনীতি বিষয়ে। আপনি শেষ করেছিলেন যে বাংলাদেশে যদি প্রবাসীদের আয় এবং গার্মেন্টস শ্রমিকদের আয়, এই আয়টা যদি কোনোভাবে বিচ্যুত হয় বা কোনোভাবে যদি ধ্বংস হয়ে যায়, আমাদের আসলে বিকল্প থাকা কথা এবং থাকা চিন্তা করা উচিত। আপনি এই বিষয়ে যদি আমাদেরকে একটু আরো সচেতন করেন, কিভাবে আমরা এই বিষয়টাকে অন্য বিষয়, অন্য খাতগুলোকে গুরুত্ব দিতে পারি? এই দুটো বিষয় আসলে সত্যিকার অর্থে আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি আন্তর্জাতিক অর্থনীতিতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে পরে আমাদের অর্থনীতি অত্যন্ত নাজুক এবং ভঙ্গুর হয়ে যাবে। তিনটে খাতের কথা সঙ্গে সঙ্গে বলা যেতে পারে। একটা খাত হচ্ছে যে আমাদের, যেটা জাওয়াদ অনেক বলেছে, যে আমাদের কৃষিতে অর্জন অনেক, এবং কৃষিতে শুধুমাত্র খাদ্যশস্য তো নয়, ফলের উৎপাদনও অনেক বেড়েছে। এখন এই ফলের উৎপাদনের উপরে ভিত্তি করে ফল বা ফলের রস টিনজাতকরণ করে আমরা যদি বাইরে রপ্তানি করতে পারি, সেটা একটা বিকল্প হতে পারে। ঢাকার বাজারে আমি প্রায়শই দেখি যে ভুটান থেকে আসা ফলের রস বিক্রি হচ্ছে, তো সেই জায়গায় একটা খাত হতে পারে। আমাদের হস্তশিল্প কিন্তু অত্যন্ত বিখ্যাত, এবং ভারতীয় হস্তশিল্প এখন বিদেশের বিভিন্ন জায়গায় একটা বাজার করে নিয়েছে। আপনি যদি আড়ঙে যান এবং হস্তশিল্পের সমস্ত উন্নত মান আমরা দেখতে পাই, সেখানে একটা বাজার হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রকাশনা শিল্প, সেটাও অত্যন্ত উন্নত, মুদ্রণের দিক থেকে, বাঁধাইয়ের দিক থেকে, ছাপার দিক থেকে অত্যন্ত উন্নত। আজকাল বেশিরভাগ পশ্চিমা বিশ্বের পুস্তক, গ্রন্থ, দলিল এগুলো মুদ্রিত হচ্ছে হয় সিঙ্গাপুরে, নয় ভারতে, না হলে পরে নাইজেরিয়াতে। তো এই ব্যাপারটিও তো আমাদের, এরপরে আমি একটু যুক্ত যদি করি আপনাকে, প্রযুক্তি, জ্বালানি এবং ধরেন এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব কিভাবে দিতে পারি আসলে? না, এখন দেখতে হবে যে প্রযুক্তি, জ্বালানি এগুলো ঢালাও ভাবে বললে তো চলবে না। আমার প্রযুক্তিতে আমি কোথায় কাজ করতে পারবো? প্রযুক্তিতে আমরা কি নতুন করে কম্পিউটার তৈরি করতে পারবো? না, সেটা আমরা পারবো না। কিন্তু কম্পিউটারের নানান রকম অংশ আমরা তৈরি করতে পারি। আমাদেরকে বিভিন্ন জায়গায় যদি অংশ তৈরি করে আমরা যদি সেখানে এনে, আমরা যেটাকে ইংরেজিতে অ্যাসেম্বলি বলে থাকি, যেটাকে একত্রীকরণ সেটা আমরা করতে পারি। তারপরে কম্পিউটারের ব্যবহার করে আমরা দেখেছি যে ভারতীয় অর্থনীতিতে এখন যেটাকে আমরা কলার অর্থনীতি বলে থাকি, যে বাইরে থেকে কল করে যে সমস্ত সেবা দিতে পারছে, ইংরেজি জানা প্রচুর ছেলে মেয়ে আমাদের দেশে আছে, সেখানে আমরা সেটা করতে পারি। জ্বালানির ক্ষেত্রে আমরা বিকল্প জ্বালানি যেগুলো সাধারণ দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে পারি, জ্বালানি, চুল্লি, সেই ব্যাপারগুলো আমরা সম্প্রসারিত করতে পারি। সৌর জ্বালানি, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ সময় আমরা সূর্য পেয়ে থাকি, সূর্যের আলোক পেয়ে থাকি, সেটাকে আমরা কিন্তু বাড়ির উপরের যে টিন বা ছাদ, সেটাকে যদি আমরা এমন ভাবে করি যে আমরা সেখান থেকে সৌরশক্তি আহরণ করতে পারি, সেটাও আমরা করতে পারি। সুতরাং আমার মনে হয় যে প্রথাগত দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা বেশি দূর আর যেতে পারবো না। আমাদের এখন অপ্রথাগত যে সমস্ত ব্যবস্থা আছে সেদিকে চিন্তা করতে হবে, এবং সেজন্য কিন্তু মানসিকতা আমাদের যুব সমাজের এবং তাদের যে দক্ষতা সেটা কিন্তু আছে। আমি বারবারই একটা কথা বলছি যে আমাদের যুব সমাজের সৃজনশীলতা, কর্মকুশলতা এবং তাদের যে উদ্ভাবনী শক্তি, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক বিকল্প আমরা তৈরি। ধন্যবাদ সেলিম জান, আপনার কাছে আবারও ফিরে আসবো কয়েকটা প্রশ্ন নিয়ে। একটি হচ্ছে আসলে তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে যুব সমাজের দক্ষতা আছে, আসলে তাহলে কেন হচ্ছে না? সেখানে কি রাজনৈতিক শক্তি একটা সহায়ক ভূমিকা রাখতে পারে কিনা জানার চেষ্টা করবো। আমি একটু স্টুডিওতে আব্দুর রহমান আপনার কাছে জানতে চাবো, আপনি একটু বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দর্শকের প্রশ্ন ছিল যে জেনারেল ওসমানী উনি কি যুদ্ধ করেছেন কিনা, এই বিষয়ে যদি আপনি বলেন। জেনারেল আতাউল গনি ওসমানী যুদ্ধ তো উনি ফিল্ডে গিয়ে হাতিয়ার হাতে নিয়ে যুদ্ধ করেন, কিন্তু তার চেয়ে বেশি করেছেন, যেহেতু উনি মুক্তিযুদ্ধের
সর্বাধিনায়ক ছিলেন। ওনার কমান্ডেই সেক্টর কমান্ডার আমরা মুক্তিযোদ্ধারা আমরা যুদ্ধ করেছি। সুতরাং এটা তো প্রশ্নই আসে না যে উনি যুদ্ধ করেন, বিতর্ক করার সরাসরি যুদ্ধ আর যুদ্ধে সহায়তা করা এক ধরনের মুক্তিযুদ্ধ, এবং উনি তো নেতৃত্ব দিয়েছেন। ধন্যবাদ আপনার কাছে। আমি আবার ফিরে আসবো একটু আলোচনায়। আমাদের ডক্টর জাওয়াদ ভাই, আপনাকে নিয়ে আসি। জাওয়াদ ভাই, আপনি আসলে শেষ করতে চেয়েছিলেন, আমি আসলে তখন বাধা দিয়েছিলাম। আপনি যদি ওই জায়গাটায় প্রসঙ্গে আসেন, রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেছে সবাই, এবং এর বাইরে একটু যুক্ত করে আন্তর্জাতিকভাবে আসলে আমরা কি ব্যবহৃত হয়েছে কিনা। আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হওয়া, সেটা তো আন্তর্জাতিকভাবে সব দেশই সব দেশকে ব্যবহার করে। বড় দেশকে ছোট দেশ ব্যবহার করে, ছোট দেশকে বড় দেশ ব্যবহার করে নিজস্ব স্বার্থ অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী। তো সেই দিকটা অনেক আলোচনার প্রশ্ন আছে, দীর্ঘ আলোচনা হয়ে যাবে সেটা নিয়ে। ব্যবহৃত হওয়ার ক্ষেত্রেও কি আমরা সিদ্ধান্ত নিতে পারছি কার কাছে কার দ্বারা ব্যবহৃত হবে না? আমি যদি বলতে চাই, বিশ্বের ক্ষেত্রে এখন চায়না, ভারত, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র, বৃহৎ শক্তিগুলো আসলে আমাদের কাছ থেকে কি ধরনের স্বার্থ হাসিল করতে চায়, বা আমরা কি ধরনের বার্গেনিং করতে পারি জায়গাটাতে? দুটো প্রশ্ন। এই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিংবা যদি একটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে যে সামরিক ভূ রাজনৈতিক বা সামরিক গুরুত্বর বিষয়টা, আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এখন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আমাদের দুই সহযোগী বন্ধু ভারত এবং চীন, তাদের মধ্যে আমরা মাঝামাঝি পথ নিতে যেয়ে আমরা দেখছি যে আমরা চীনের কাছ থেকে যে ওয়াদাগুলো পেয়েছিলাম, যে প্রতিশ্রুতি পেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পুরোপুরি পাইনি। আমাদের বোধহয় $50 বিলিয়ন সাহায্য দেওয়ার কথা ছিল 5 বছরের মধ্যে, যেটা 2020 সালের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা কিন্তু আমরা পাইনি। মাত্র কয়েক বিলিয়ন ডলার আমরা পেয়েছি, 50 কি 500, আমার ঠিক সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আবার ভারত থেকে আমরা যতটা আশা করেছিলাম সাহায্য সহযোগিতা, বিশেষ করে পানি ভাগাভাগির চুক্তি, তিস্তা বাঁধের চুক্তিটা আমরা আশা করেছিলাম, সেটা আমরা তাদেরকে যতখানি কৃতজ্ঞতার বিনিময় দিয়েছি, সেই অনুযায়ী সাহায্য আমরা পাইনি। আমাদের একজন মুক্তিযোদ্ধা, বেশ স্বনামধন্য মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে আমরা কৃতজ্ঞতার মূল্য দিয়ে ফেলেছি, অনেক বেশি দিয়েছে, আর দেওয়ার দরকার নেই। তো আমরা সেই দিক থেকে আমি বলবো যে আমরা আমাদের যেখানে আমরা বলি আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে কারোর সঙ্গে বন্ধুত্ব নয়, কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, সেই জিনিসটা কিন্তু আমরা কিছু জায়গায় আমরা রাখিনি। যেমন আমরা সৌদি আরবের সঙ্গে সামরিক জোট করেছি। আমাদের যে দেশ, আমাদের আরব বিশ্বের মধ্যে যে দেশ আমাদেরকে সবচেয়ে আগে স্বীকৃতি দিয়েছিল, ইয়েমেন, সেই ইয়েমেনের সঙ্গে আমরা যুদ্ধ করতে সৌদিদের সঙ্গে যোগ দিয়েছি। আমাদের প্রয়োজন ছিল না। আমাদের যদি অর্থ উপার্জনের জন্য প্রয়োজন হতো, তাহলে তো আমাদের সৈন্যরা যাচ্ছিল জাতিসংঘের নীল টুপি পরে, তারা শান্তি রক্ষা বাহিনীতে যাচ্ছিল, সেভাবেই আমরা চলতে পারতাম। আর এই বিষয়টা আমাদের বিবেচনা করার প্রশ্ন আছে, আসলে কি এটা সম্ভব বর্তমান দুনিয়ায়? কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। আমরা কি বার্মার সঙ্গে বন্ধুত্ব কিংবা মায়ানমারের সঙ্গে আমরা কি বন্ধুত্ব করতে পারছি? আমাদের একটা সময় ছিল যে আমরা দেখেছি যে যখন জিয়াউর রহমান ইয়াঙ্গুনে ভ্রমণে গেলেন, তখন তাকে বেশ সংবর্ধনা দেওয়া হলো, কিন্তু তার কিছুদিন পরেই দেখা গেল যে রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে উপরে উপরে যা দেখা যায়, বিশ্বের অন্যান্য দেশগুলো ঠিক সেভাবে আচরণ করে না, তারা তাদের স্বার্থ অনুযায়ী আচরণ করে। আমরা কি সেই স্বার্থ অনুযায়ী আচরণ করতে পারছি? এই প্রশ্নটা করার দরকার আছে। আমাদের শুধু সন্তুষ্টি নিয়ে বসে থাকলে হবে না যে আমরা অমুকের পক্ষে আছি কিংবা অমুক দেশের পক্ষে আছি কিংবা অমুক দেশ আমাদেরকে পছন্দ করেছে, আমাদের ভালো দাওয়াত দিয়ে ভালো করে খাইয়েছে। এটা আন্তর্জাতিক রাজনীতি সেভাবে চলে না। আমরা সোভিয়েতের সঙ্গে যে মৈত্রী করেছি কিংবা সোভিয়েতের কাছ থেকে আমরা যেরকম সাহায্য সহযোগিতা নিচ্ছি, উচ্চ মূল্যে যে সমস্ত আমরা প্রকল্পগুলো নিচ্ছি, সেগুলোকে আমাদের নেওয়া উচিত হচ্ছে। আমরা কি এখানে এই কথাটা আমি বলতে চাই যে অবশ্যই আমি গর্বিত যে আমরা পদ্মা সেতু করতে পেরেছি। আমরা পদ্মা সেতু করেছি, আমরা ইস্ট ওয়েস্ট ইন্টারকানেক্টর করেছি, আমরা যমুনা সেতু করেছি। যমুনা সেতুতে আমাদের একটা অংশ আমরা নিজেরা টাকা দিয়েছি, তখন আমরা তত ধনী ছিলাম না, কিন্তু আমরা টাকা দিয়েছি, কিছু টাকা দেইনি তা নয়। পদ্মা সেতুতে আমরা টাকা দিয়েছি, নিজেদের টাকা আমরা করেছি, কিন্তু আমাদের টাকা দেওয়ার সিদ্ধান্তটা আমরা আগে থেকে নিতে পারিনি।
যখন আমাদেরকে কেউ অন্যরা টাকা দিল না, তখন আমরা বললাম যে আমরা নিজেদের টাকায় করব। আমি শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই যে তিনি এটা সম্পন্ন করতে পেরেছেন, তিনি জেদ করে করেছেন। কিন্তু আমরা সেই আগের মতোই মুক্তিযুদ্ধের মতোই আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে পরে। আমরা আগে সিদ্ধান্তটা নিতে পারলাম। আমি সেলিম জাহানের কাছে একটু যেতে চাই। থেকে যেই সরকারে আসুক আমি চাইবো যে তারা আগে থেকে সিদ্ধান্ত নেবেন। জাতির নেতৃত্বে যখন তারা আছেন তখন সিদ্ধান্তমূলক নেতৃত্ব দিবেন আমাদের। সেলিম জাহান, আপনি শুনলেন কাজী জাওয়াদের কথা, আপনি কিছু যুক্ত করতে চান? আন্তর্জাতিকভাবে আপনি নিশ্চয়ই কাজ করেছেন, আপনি জানেন আন্তর্জাতিক সম্পর্কগুলো কিভাবে নির্ধারিত হয়, সেই ক্ষেত্রে আমাদের আসলে অবস্থানটা কোথায়, আমাদের কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা আপনার জন্য? আমার মনে হয় যে জাওয়াদ যে কথাটি বলেছে, যেটাকে সে পরিকল্পনার কথা বলেছে, আসলে একটা দিক নির্দেশনা একটা জাতির জন্য খুব দরকার। এটা আমরা 3 বছরের কথা বলছি না, 5 বছরের কথা বলছি না, আমরা এখন থেকে 20 বছর 50 বছরের কথা বলছি। এবং সেই দিক নির্দেশনা সবসময় রাজনৈতিক প্রক্রিয়ার মাঝখান থেকে আসতে হবে। এটা দিক নির্দেশনা শুধুমাত্র দেশজ অঙ্গনে কি হচ্ছে তা নয়, আন্তর্জাতিক অঙ্গনে কি হচ্ছে তাও। বহুকাল আগে একজন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আমাদের স্থায়ী কোনো বন্ধু নেই, আমাদের স্থায়ী কোনো শত্রু নেই, কিন্তু আমাদের স্থায়ী স্বার্থ আছে। তো আমার মনে হয় যে এটা বোধহয় খুবই প্রযোজ্য বর্তমান বিশ্বে, কারণ যেটা বলেছে যে প্রত্যেকে ব্যবহার করতে চেষ্টা করবে, কিন্তু দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায় সংরক্ষিত হচ্ছে, আমাদের দেশ হিসেবে আমাদের স্বার্থের জায়গাটা কোথায়। বড় বড় প্রকল্প নেওয়াটা বড় কথা নয়, আমার কাছে বড় কথা হচ্ছে যে সেই সমস্ত প্রকল্পের সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা। কারণ বড় বড় প্রকল্প নিয়ে একটা আলংকরিক একটা অর্থনীতি তৈরি করলে পরে যদি মানুষের জীবনযাত্রার মান না বাড়ে, মানুষের মানবিক অধিকারগুলো যদি স্বীকৃত না হয়, মানুষের সুযোগের জায়গাটা যদি তৈরি না হয়, তাহলে একটা চাকচিক্যময় অর্থনীতি হবে, কিন্তু আসলে মানুষের যে মানবিক উন্নয়ন সেটা কিন্তু হবে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন আসলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বর্তমান সরকার কি ধরনের পদক্ষেপ আসলে নিচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন রোহিঙ্গা সংকট নিয়ে অনেক রকমের কথা হচ্ছে এবং ইত্যাদি হচ্ছে। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে রোহিঙ্গা শরণার্থী যে সংকট, সেরকম সংকট সারা বিশ্বে অনেক রকমের রয়েছে। এবং আমরা যদি সিরিয়ার শরণার্থী সংকটের সঙ্গে তুলনা করি, তাহলে রোহিঙ্গা শরণার্থী সংকট কিন্তু তত বিশ্বের দরবারে থেকে প্রকট নয় এবং তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য যদি ব্যবস্থা নিতে হতো, অনেক আগে থেকে চিন্তা ভাবনা করতে হতো। চিন্তা ভাবনার একটা জায়গা হচ্ছে যে আমাদের যে সমস্ত দূতাবাসগুলো, সেই দূতাবাসগুলো এই ব্যাপারে বিভিন্ন দেশে একটা সচেতনতা সৃষ্টি করা, বিভিন্ন দেশকে তাদের সঙ্গে নিয়ে আসার সেই প্রক্রিয়া তারা করেছিল না। অনেক সময় জাতিসংঘে দেখা গেছে যে রোহিঙ্গা প্রশ্নে আমরা যে কতটা কথা বলছি, আমাদের প্রতিবেশী দেশ বা আমাদের যাদের বন্ধু দেশ বলছি, তারা ঠিক কতটা কথা বলছে না, ততটা আমাদের সহযোগিতা। সুতরাং এখানেও কথা আন্তর্জাতিক পর্যায়ে আমরা যেটা তড়িৎ কোন রকমের ব্যবস্থা, সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা সেটা না করা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের একটা স্বভাব আছে, ব্যক্তিগত জীবনেও আছে, রাষ্ট্রীয় জীবন আছে, সবকিছুতে আমরা নাক গলাতে বা সবকিছুতে আমরা অংশগ্রহণ করতে চাই। বিশ্বের বহু সমস্যা কিন্তু আমরা সেখানে যুক্ত। আর তৃতীয় কথা, যে কোনো দেশ আজকে বিশ্বে একা কোনো কিছু করতে পারবে না, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশও একা কিছু করতে পারবে না। আগে থেকে আমাদেরকে একটা জোট বলতে আমি খারাপ আসতে চাচ্ছি না, কিন্তু কোনো একটা বিশেষ বিষয়ের উপরে কোনো একটা আন্তর্জাতিক সংকটের ব্যাপারে আগে থেকে যদি আমরা জোট না করি, আগে থেকে পরিকল্পনা না, তাহলে পরে কিন্তু আমরা এমন একটা অবস্থায় পড়বো যেখানে ঠিক সেখান থেকে আমরা ঠিক উত্তরণ আমাদের। ধন্যবাদ সেলিম জাহান, সময় পেলে আপনার কাছে আবারও ফিরে আসবো। আমাদের শেষ পর্যায়ে রয়েছে, আমরা একটু আব্দুর রহমান আপনার কাছে আসতে চাই, মুক্তিযোদ্ধা। আপনি আসলে এই 50 বছর বাংলাদেশের বিজয়ের কিভাবে দেখতে চেয়েছিলেন আর বাস্তবতার সাথে কিভাবে মিলান? সত্যি কথা বলতে কি, আমরা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণেই আমরা উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। যে আমরা তখন কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না, যে আমরা কিছুর বিনিময়ে আমরা
বাংলাদেশটা কিভাবে দেখতে চেয়েছিলেন? বাংলাদেশটাকে আমরা একটা সোনার বাংলা, সুন্দর স্বাধীনতা আমরা আনতে পেরেছি, স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়েছি, এবং একটা সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে ভাষণে বলছিলেন যে একটা সোনার বাংলা গড়ে তুলবেন, সেই সোনার বাংলা আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু দেখা গেল যে এখনো সোনার বাংলা আমরা পাইনি। তবে হ্যাঁ, অনেকটা যে বাংলাদেশের উন্নয়ন যে কিছু হয় নাই তা না, হয়েছে অনেকটা। কোন বিষয়টা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আপনার অর্জনের ক্ষেত্রে? অর্জনের ক্ষেত্রে যেটা বলবো সেটা অর্থনৈতিক কিছুটা উন্নতি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি। প্রিয় দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের বিজয় দিবস। বিজয় দিবসে বাংলাদেশ নিয়ে কিছু ভাবনা ছিল, সেগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করেছি, আপনাদের মতামত দিয়েছি। সাথে ছিলেন ডক্টর সেলিম জাহান, সাবেক পরিচালক জাতিসংঘ, আরও ছিলেন কাজী জাওয়াদ, সাবেক প্রযোজক বিবিসি বাংলা, সাথে ছিলেন আবুল কাশেম খান, কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউকে, এবং আরও ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। আপনাদের সবাইকে এত রাতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলোচনাটা আসলে আমরা খুব উপভোগ করেছি, নিশ্চয়ই আপনারাও উপভোগ করেছেন। তবে সময় সংক্ষিপ্ত কারণে আমরা বিস্তারিত আলোচনায় অবশ্যই যেতে পারিনি। আমরা আজ এইটুকুই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আগামী পর্ব আপনারা প্রতি সোমবার রাত 10:30 থেকে 12টা পর্যন্ত সময়ের সাথে অনুষ্ঠান এনটিভি ইউরোপের স্টুডিওতে আমরা নিয়ে আসি, আলোচনা করি, আপনাদের মতামত নেই। আপনারা আগামী পর্ব দেখবেন এই আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।